অনুষ্ঠানটি শোকসভা এবং দোয়া মাহফিল দয়া করে আপনারা কেউ করতালি দেবেন না। আমি শুধুমাত্র দেশনেত্রীর বিষয়ে তেমন বলতে চাই না, কিন্তু স্মৃতিচারণ করতে চাই। 2017 সাল 19 ডিসেম্বর ক্রিয়া পরিষদ কেন্দ্রীয় কমিটির কাউন্সিল অনুষ্ঠিত হয়। প্রথা অনুসারে কাউন্সিলের পরে সন্ধ্যার সময়ে আমি কবির ভাই সহ আমরা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সঙ্গে দেখা করতে যাই। সেদিন উনি ওনার চেম্বারে ছিলেন। প্রথমেই ডাক দিলেন আমাকে এবং কবির মুরাদ ভাইকে এবং ডেকে বললেন যে কে কে নির্বাচিত হয়েছে। আমরা বললাম এই হয়েছে। উনি আমাদের দুইজনারই একটু দাঁড়ায় দুইজনের পিঠ চাপড়াইতে বললেন, ঠিক মতো তোমরা এই সংগঠনটা চালাবে এবং তোমাদের উপরে যে গুরুদায়িত্ব সেটাকে কিন্তু তোমরা দায়িত্ব হিসেবে মনে করবে, কোনো অবস্থায় এটাকে ক্ষমতা হিসাবে মনে করবে না। এই যে আদর, এই যে বলার ভঙ্গিমা আজও কিন্তু আমি ভুলতে পারি নাই। আমাদের মাঝে মঞ্চে আসন অলঙ্কৃত করেছেন ইঞ্জিনিয়ার রুহুল আলম ভাই। উনি কিন্তু ক্যান্সারের রোগী। উনি প্রায়শই একটি কথা বলেন যে আমার জীবনের ইচ্ছা হচ্ছে দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে আর একবার প্রধানমন্ত্রী হিসেবে বাংলাদেশে প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চাই। ওনার ওই চাওয়াটা কিন্তু আজও অপূর্ণ থেকে গেছে। এখানে লোক বইবে ভাই, এই যে এখানে লোক এটা রাখার মানে কি একজন লোক আসবে খুব ভালোভাবে জানে। কিন্তু আমি ব্যক্তিগতভাবে বিশ্ববিদ্যালয়ে যেহেতু শিক্ষকতা করি, তার সেই শিক্ষকতার সুবাদে আমার অভিজ্ঞতা থেকে একটি কথা আমি আপনাদের কাছে তুলে ধরতে না ধরলে আমার কাছে অসম্পূর্ণ থাকবে। আজকে বিশ্ববিদ্যালয়গুলোতে যে পরিমাণ নারী শিক্ষার্থীদের আগমন ঘটেছে এটি আপনারা কল্পনাও করতে পারবেন না। কোন কোন বিভাগে এটি 50% উপরে গিয়েছে এবং অনেক বিভাগে এটি কিন্তু 60 এবং 70%। এই যে বাংলাদেশে নারীদের যে জাগরণ, নারী শিক্ষার যে উন্নয়ন, নারীদের যে কর্মসংস্থান, নারীদের সবকিছুই করেছেন কিন্তু দেশনেত্রী বেগম খালেদা জিয়ার দ্বারা। উনি যে পরিকল্পনা গ্রহণ করেছিলেন সেই পরিকল্পনার সুফল কিন্তু এখন আমরা পাচ্ছি এই নারী শিক্ষা, নারী জাগরণ, নারীর কর্মসংস্থান, নারীর ক্ষমতায়নের মাধ্যমে। এই দেশের বিরোধ একটা আমাদের যে নারী সমাজ তাদেরকে কিন্তু সামনে নিয়ে আসার ক্ষেত্রে পুরো অবদানটাই হচ্ছে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার। আমরা শুধু বাঙালি নয়, বিশ্ববাসী কিন্তু অস্বীকার করার কোনো সুযোগ নাই। সেই নেত্রী আজকে কিন্তু আমাদের কাছ থেকে বিদায় নিয়েছে এবং সারা বাংলাদেশের মানুষজনকে কিন্তু উনি এতিম করে গেছেন। সবচেয়ে বড় এতিম করেছেন জিয়া পরিবারকে। আমি একটু রাতে ঘুমানোর আগে চিন্তা করি এই অন্য দৃষ্টিকোণ থেকে একটু দেখিত। আজকে তাকে আমরা আমাদের চেয়ারপারসন হিসেবে মনে করছে তারেক রহমানকে। সেই তারেক রহমান কি পেলেন জীবনে? শিশুকালে হারালেন ওনার বাবাকে। ঠিক 17 বছর নির্বাচনের পরে যখন বাংলাদেশে ফিরে আসলেন, বাংলাদেশে ফিরে এসে নিজের মায়ের যে আদর যত্ন পাবেন এইরকম একটা আশাকে বাংলাদেশে আসার পরে দেখা গেল মাও নাই। এবং সবচেয়ে বাংলাদেশে এই মধ্যে এতিম যে ব্যক্তি সেটি কিন্তু আমাদের বর্তমান চেয়ারপারসন জনাব তারেক রহমান। আমরা তো এতিম হয়েছি সঙ্গে সঙ্গে জিয়া পরিবারের একমাত্র কাণ্ডারি তারেক রহমানও এতিম হয়েছেন। তবে এই শোককে আমাদেরকে কেটে শোককে শক্তিতে পরিণত করে আগামী দিনে তারেক রহমানকে যদি আমরা বাংলাদেশে রাষ্ট্র ক্ষমতায় নিয়ে আসতে পারি, শোককে শক্তিতে পরিণত করে, তাহলে তারেক রহমানকে কিছু দেওয়া হবে, এতিমকে আমরা কিছু দিতে পারবো। এই প্রত্যাশা রেখেই আমি আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। ধন্যবাদ।
সংগ্রামী মহাসচিব জেলা পরিষদ কেন্দ্রীয় কমিটি, এলজিডি থেকে এসেছেন যারা বাবু সাহেবের নেতৃত্বে যারা, তাদেরকে আমরা আজকের অনুষ্ঠানের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি। কামরাঙ্গীরচর থানা জেলা পরিষদের সোহাগ মিয়ার নেতৃত্বে যারা এসেছেন তাদেরকেও আমরা ধন্যবাদ জানাই। সম্মানিত উপস্থিতি, এ পর্যায়ে অতি সংক্ষেপে বক্তব্য শুনব জেলা পরিষদের কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান জনাব এম জহির আলী। বিসমিল্লাহির রহমানির রহিম। গণতন্ত্রের মাতা আপসী দেশনেত্রী মরহুমা খালেদা জিয়ার স্মরণে এই আলোচনা সভা এবং দোয়া মাহফিলে সম্মানিত বিশেষ অতিথি, সম্মানিত সভাপতি, উপস্থিত জিয়া পরিষদের কেন্দ্রীয় এবং বিভিন্ন ইউনিটের ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের থেকে আগত নেতৃবৃন্দ, আসসালামু আলাইকুম। আজকে এমন এক নেত্রীর স্মরণ সভায় আমরা মিলিত হয়েছি, দোয়া মাহফিলে মিলিত হয়েছি। বাংলাদেশের জাতীয়তাবাদের রাজনীতি যখন আগ্রাসী শক্তির থাবায় ক্ষতবিক্ষত, ষড়যন্ত্র চক্রান্তের কারণে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান যখন হত্যাকাণ্ডের শিকার হন, ক্ষমতায় থাকা অবস্থায়ও বাংলাদেশ জাতীয়তাবাদী দল যখন বিভিন্ন দল উপদলের বিভক্ত হওয়ার উপক্রম, সুবিধাবাদী রাজনীতির নেতৃত্ব যখন লাইন দিয়ে হোসেন মোহাম্মদের সাথে দলে ভিড়ছিল, সেই সময় আমরা কলেজের ছাত্র, তখনই এই দলের ঐক্য অখণ্ডতা রক্ষার জন্য দেশনেত্রী বেগম জিয়া গৃহবধূ থেকে রাজনীতিতে পদার্পণ করেন এবং উনি ওনার সমস্ত শ্রম, মেধা ত্যাগ দিয়ে জাতীয়তাবাদের রাজনীতিকে পুনঃপ্রতিষ্ঠিত করেছেন। ওনার অবদান এদেশের রাজনীতি, সমাজ, এগুলিতে আলোচনা করতে গেলে দীর্ঘ সময় প্রয়োজন। শুধু আজকের এই দোয়া মাহফিলে সবার কাছে অনুরোধ করব, আমরা যেন সবাই ওনার জন্য প্রাণ খুলে দোয়া করি। আল্লাহ তাআলা যাতে ওনাকে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং ওনার কনিষ্ঠ পুত্র আরাফাত রহমান প্রমুখকে জান্নাতের সর্বোচ্চ স্থানে আসীন করেন এবং আগামী দিনে যে নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে, এই নির্বাচনে জিয়া পরিষদের প্রতিটি নেতা কর্মী যার যার অবস্থান থেকে নির্বাচনের জন্য কাজ করবেন, ধানের শীষের জন্য বিজয়ী করার জন্য কাজ করবে, এই আশাবাদ ব্যক্ত করে আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ। ধন্যবাদ আলোচককে। সম্মানিত উপস্থিতি, পেছনে এখনো দেখছি অনেকে দাঁড়িয়ে আছেন, এখনো কিন্তু আমাদের চেয়ারগুলো খালি। আমরা দয়া করে আজকের ভাববাহের সাথে একটু বসবো, সুশৃঙ্খলতার সাথে অনুষ্ঠানটি শেষ করব। সাংবাদিক বন্ধুদের কাজের সহযোগিতায় আপনারা যারা আছে আমাদের লোক, তাদেরকে সাহায্য করবেন। আমরা এই পর্যায়ে বক্তব্য শুনব বাংলাদেশ মেডিকেলের প্রো ভাইস চ্যান্সেলর, জেলা পরিষদের কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান, বিশিষ্ট চিকিৎসক জনাব প্রফেসর ডক্টর মোহাম্মদ মুজিবুর রহমান হাওলাদার। প্রফেসর ডক্টর মোহাম্মদ মুজিবুর রহমান হাওলাদার। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমাদের দেশনেত্রী, সাবেক তিনবারের প্রধানমন্ত্রী, যাকে আমরা বিভিন্ন বিশেষণে যদি আখ্যায়িত করি অনেক সময় লাগবে, যে
প্রসঙ্গটি সর্বশেষ এসেছে সেটি হচ্ছে আমাদের জাতীয় ঐক্যের প্রতীক। কেন এই প্রসঙ্গগুলো আসলো? আমরা দেখি বাংলাদেশের প্রেক্ষাপটে এখন একটি ভয়াবহ ক্রান্তিকাল অতিক্রান্ত হচ্ছে, সেটি সামাজিকভাবে, সেটি রাষ্ট্রীয়ভাবে, সেটি রাজনৈতিকভাবে। এই কারণে আমরা যদি দেখি এই ক্রান্তিকালে প্রয়োজনটা কি, আমরা অত্যন্ত ভারাক্রান্ত হৃদয়ে স্মরণ করছি আমাদের দেশনেত্রী, সাবেক 3 বারের প্রধানমন্ত্রী, তিনি দেশ পরিচালনায় তার দক্ষতা, তার সততা এবং তার বিচক্ষণতার মাধ্যমে দেশকে, জাতিকে বিভিন্ন ক্রান্তিকালে উনি যে নেতৃত্ব দিয়েছেন সেটি ইতিহাসের স্বর্ণাক্ষরে লিখিত থাকবে এবং গণমানুষের সেবায়, গণমানুষের ভাবনায় বেগম খালেদা জিয়া মরহুম, তিনি আজ আমাদের মাঝে নেই, যার প্রসঙ্গ বলতে গেলে সর্বশেষ উদাহরণ আমরা যেটি দেখলাম যে তার জানা যায় এত মানুষ বাংলাদেশের ইতিহাসে তো নয়, বিশ্বের কোন নেতার ইতিহাস মানে জানা যায় উপস্থিত হয়েছে কিনা এখন পর্যন্ত আমরা সেটি লক্ষ্য করি নাই। তাহলে এই যে গণমানুষের সম্পৃক্ততা, দল মত নির্বিশেষে, শ্রেণী পেশা নির্বিশেষে সকল মানুষের হৃদয়ে যে নামটি ছিল, তিনি ছিলেন আমাদের মরহুম বেগম খালেদা জিয়া। আসলে এই বেগম খালেদা জিয়া সম্পর্কে বলতে গেলে বলতে হবে উনি একজন ক্ষণজন্মা নারী, এবং নারী হিসাবে উনি শুধুমাত্র সীমাবদ্ধ থাকেন নাই। উনি, আমরা জানি, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্ত্রী ছিলেন, কিন্তু যখন এই দেশ পরিচালনার দায়িত্ব শহীদ জিয়ার হাতে পড়ে, সেই ৭৪-এর যে দুর্ভিক্ষের পরবর্তী অবস্থাটা দেশে যেটি আমরা ফেস করেছি, ভয়াবহ অবস্থার পরে এবং একনায়কতন্ত্রের যে রাজনৈতিক প্রেক্ষাপট তখন ছিল, তারপরে বহুদলীয় গণতন্ত্রের যে প্রবক্তা হিসেবে মহান নেতা জিয়াউর রহমান আবির্ভূত হয়েছিলেন এবং সেই গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ রাষ্ট্রীয় কাঠামোতে এবং মানুষের চিন্তা চেতনার মধ্যে তিনি প্রতিষ্ঠিত করেছিলেন, তিনি বেগম খালেদা জিয়া। এবং একই সাথে আমরা খেয়াল করে দেখব যে এই যে রাষ্ট্রের ক্ষমতা গ্রহণ করতে যে উনি 3বার যে রাষ্ট্র ক্ষমতা ব্যবহার করেছেন, তার কোন রকমের খারাপ দিক আমরা লক্ষ্য করি নাই। তার সততা, তার স্বচ্ছতা, জবাবদিহিতা এবং রাষ্ট্র পরিচালনায় তার যে গণমানুষের ভাবনা, এই ভাবনার প্রেক্ষাপটে উনি যেভাবে আমাদেরকে চালিয়ে নিয়েছেন, আমাদের দেশকে নেতৃত্ব দিয়েছেন, তার এটি ইতিহাসে অবিস্মরণীয় হয়ে থাকবে। অবশ্যই আমাদের এই কারণে আমরা মনে করি গণমানুষের চিন্তা ভাবনায় এই নেত্রী আমাদের জন্য যা রেখেছেন তা শেষ করতে হবে। আমাদের অনেক কর্ম আমাদের অপূর্ণ রয়েছে। জাতীয়ভাবে আগামীতে এই দেশ তারই গর্ভজাত সন্তান, আমার এই বর্তমান প্রজন্মের নেতা এবং ভবিষ্যতের এই দেশের গণমানুষের কান্ডারি আমাদের নেতা জনাব তারেক রহমান, যিনি নেতৃত্ব দিয়ে বাংলাদেশের সরকার, রাষ্ট্র এবং বাংলাদেশের এই গণমানুষের চিন্তা ভাবনা প্রাধান্য দিয়ে দেশ পরিচালনার দায়িত্ব গ্রহণ করবেন। জিয়া পরিষদের পক্ষ থেকে আমাদের প্রত্যেকটি কর্মী এবং প্রত্যেক নেতৃত্বে যারা রয়েছেন সবাইকে অবশ্যই দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। মনে রাখতে হবে দেশে এখনো কিন্তু ষড়যন্ত্র থেমে থাকে নাই।
আশা করি আপনারা সকলে সেভাবে সচেতন থাকবেন। আজকে আমাদের এই অনুষ্ঠানটি একটি অন্যরকম অনুষ্ঠান। সেই অনুষ্ঠানের ভাব গাম্ভীর্য বজায় রেখে আমরা আমার মহান নেত্রীর যে বিদেহী আত্মা মাগফিরাত কামনা করে, চিরকালের শান্তি কামনা করে, তার পরিবারের সদস্যদের ভবিষ্যৎ কামনা করে সুস্থ এবং দীর্ঘজীবী হোক তারা, এই প্রত্যাশা রেখে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের শক্তি রাষ্ট্রীয় ক্ষমতায় অধিষ্ঠিত হোক, এই প্রত্যাশা রেখে সকলের সুস্বাস্থ্য ও মঙ্গল কামনা করে শেষ করতে চাই। শেষভাবে একটি আমি কথা এই জন্য বলতে চাই, বেগম খালেদা জিয়া মানুষ হিসাবে কেমন ছিলেন। অসুস্থ অবস্থায় আমার সৌভাগ্য হয়েছিল তার চিকিৎসায়, এবং তার যে মমতা, এবং আমি পেশা জীবনে কখনো রোগী কখনো ডাক্তারকে জিজ্ঞেস করে নাই যে কেমন আছেন। উনি দেখার সবার সাথে বন্দী অবস্থায় এই প্রশ্নটি আমাকে করেছিলেন এই হাসপাতালে। সেই কারণেই বলছি যে তার যে দক্ষতা, তার উদারতা, এগুলো মানুষের মাঝে দীর্ঘদিন থাকবে। আমরা আশা করি এটিকে পুঁজি করে ভবিষ্যতে সকলের দেশের জাতির কল্যাণে আমরা নিয়োজিত থাকবো। সকলকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করছি। ধন্যবাদ সবাই। ধন্যবাদ প্রফেসর ডক্টর মোহাম্মদ মুজিবুর রহমান হাওলাদারকে। সম্মানিত উপস্থিতি, ইতিমধ্যে আমাদের আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের স্থায়ী কমিটির অন্যতম সদস্য, সাবেক মন্ত্রী, সংগ্রামী জননেতা জনাব আরিফ মোহাম্মদ চৌধুরী উপস্থিত হয়েছেন। আমরা জিয়া পরিষদ কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে তাকে আন্তরিক শুভেচ্ছা মোবারকবাদ জানাচ্ছি, পাশাপাশি কৃতজ্ঞতা জানাচ্ছি। সম্মানিত উপস্থিতি, আজকের এই দেশনেত্রী বেগম খালেদা জিয়া তিনবারের সফল প্রধানমন্ত্রী, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের কান্ডারি, বাংলাদেশি জাতীয়তাবাদকে যিনি প্রতিষ্ঠা করতে সার্বক্ষণিক জীবনের মৃত্যুর আগ পর্যন্ত কাজ করে গিয়েছেন, তার সেই স্মরণ সভায় এবং দোয়া মাহফিলে এ পর্যায়ে বক্তব্য রাখার জন্য সবিনয় অনুরোধ করছি জিয়া পরিষদের কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান, বিশ্ব শিক্ষাবিদ প্রফেসর ডক্টর মোহাম্মদ শফিকুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা প্রফেসর ডক্টর মোহাম্মদ শফিকুল ইসলাম। জিয়া পরিষদ কেন্দ্রীয় কমিটি আয়োজিত আজকের এই কালের প্রধানমন্ত্রী, জিয়া পরিষদের প্রথম উপদেষ্টা, আপসীন নেত্রী বেগম খালেদা জিয়ার স্মরণ সভা এবং দোয়া মাহফিলের সম্মানিত সভাপতি, আজকে মঞ্চে উপস্থিত প্রধান বিশেষ আলোচকবৃন্দ, সাংবাদিক বন্ধুরা, আগত জিয়া পরিষদের কেন্দ্রীয় কমিটি এবং ঢাকা মহানগর এবং বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ, সবাইকে জিয়া পরিষদের পক্ষ থেকে ধন্যবাদ। আজকে লম্বা চড়া বক্তব্য দেওয়ার দিন নয়। আপনারা জানেন দেশনেত্রী বেগম খালেদা জিয়া বাংলাদেশের নেত্রী নয়, তিনি সারা বিশ্বের নেত্রী। তিনি আপোষ করেননি অন্যায়ের সাথে, কখনো তিনি আপোষ করেননি। তার প্রমাণ তো তার জানাজাতে আপনারা দেখেছেন। দলমত নির্বিশেষে বাংলাদেশের কারাগার থেকে আলিম ওলামা থেকে আরম্ভ করে বিভিন্ন দলের নেতৃবৃন্দ বেগম খালেদা জিয়া জানাজা উপস্থিত হয়েছেন। তিনি বিশ্বনেত্রী, এবং আজকে আমরা যেমন ভাবে স্মরণ সভা করছি, সারা বিশ্বের কাছে এই স্মরণ সভা হচ্ছে
এবং আগামী প্রজন্ম থেকে প্রজন্ম এই নেত্রীকে সবাই স্মরণ করবে, যে সত্যের কোনো অবকাশ নেই। ভাইরা আমার, আপনারা জানেন আমাদের নেতা তিনি এখন দেশে এসেছেন। আমাদের নেত্রী আত্মা তখনই শান্তি পাবে যখন আমরা জাতীয়তাবাদী শক্তি, ইসলামী মূল্যবোধের এই শক্তিকে জয়যুক্ত করে তার প্রকল্প অনুকরণ করে আমাদের নেতা তারেক রহমান তার প্রকল্প অনুকরণ করে দেশ পরিচালনা করে করলে সত্যিকার অর্থে ওরা আত্মা শান্তি পাবে। আমরা আমাদের বিশেষ অতিথি প্রধানমন্ত্রীর বক্তব্য শুনব। আপনারা অত্যন্ত কষ্ট করে এসেছেন, এই জন্য যে পরিষদের পক্ষ থেকে আপনাদেরকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ধন্যবাদ বীর মুক্তিযোদ্ধা ডক্টর শফিকুল ইসলামকে। সম্মানিত উপস্থিতি, শান্ততা বিজয়ের ভাইরা কাজ করে তারা তাদের মতো কাজ করুক, একটু জায়গা করে দিই। আমরা যারা আছি সবাই নিজেরা বিরক্ত বোধ করে বিরক্ত বোধ করবো না। সম্মানিত উপস্থিতি, এ পর্যায়ে আমরা দেশনেত্রী বেগম খালেদা জিয়া, আপসী নেত্রী বেগম খালেদা জিয়া, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার উপরে স্মরণ সভায় আজকে অনুষ্ঠানের বিশেষ অতিথি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা, সাবেক সংগ্রামী যুবনেতা, সংগ্রামী জননেতা জনাব অ্যাডভোকেট সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল ভাইকে তার বক্তব্য রাখার জন্য সবাই অনুরোধ করছি। অ্যাডভোকেট সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল। সম্মানিত সভাপতি, বিশিষ্ট শিক্ষাবিদ, আজকের অনুষ্ঠানে শ্রদ্ধাভাজন প্রধান অতিথি, গণতন্ত্রের একজন আদর্শ প্রহরী, দীর্ঘ লড়াই সংগ্রামের অভিজ্ঞতায় সমৃদ্ধ জাতীয়তাবাদী নেতা, বিএনপির স্থায়ী কমিটির সম্মানিত সদস্য, সাবেক মন্ত্রী জনাব আব্দুল সুবহান চৌধুরী, জেলা পরিষদের মহাসচিব ডক্টর ইমরান হোসেন, আজকের অনুষ্ঠানের সঞ্চালক জনাব আবুল কালাম আজাদ, আব্দুল রাহিম মাসুদ সহ যারা বক্তব্য দিয়েছেন এবং সামনে যারা উপস্থিত রয়েছেন, জেলা পরিষদের নেতৃবৃন্দ, সংবাদকর্মী বোন এবং ভাইয়েরা, আসসালামু আলাইকুম। আজকে যে সভায় আমরা এখানে দাঁড়িয়েছি, একজন মানুষকে বিচার করতে হলে ভালো মন্দগুলি মিশিয়ে যা কিছু বলা প্রয়োজন সেটা নিজেরা বলতে পারলেই তার কথা প্রয়োগ করা সম্ভব হয়। আপনারা জানেন বিশ্বখ্যাত দার্শনিক চিন্তাবিদ এরিস্টটলের মন্তব্য আছে, want to avoid criticism, then say nothing, do nothing, be nothing. মানুষ যার কোনো প্রক্রিয়া থাকবে না, নিশ্চিত মানুষদের দিয়ে সমাজ গঠন হয় না। সমাজ গঠন হয় যারা কথা বলেন, যারা কাজ করেন, সমাজ সমালোচনার নিজের গন্তব্যটাকে ঠিক রাখার চেষ্টা করেন, সেটাই হচ্ছে প্রকৃত মানুষের মধ্যে আবার যত স্তর আছে, যত বিন্যাস আছে, বিন্যাসের মধ্য দিয়ে নিজেকে নিশ্চিত প্রদান করতে পারেন, তিনি কালোজয়ী হন, তিনি চিরন্তন মানুষের স্মরণের মধ্যে থাকেন। দেশনেত্রী বেগম খালেদা জিয়া হচ্ছেন সেই রকম একজন মানুষ। ওনার প্রধানমন্ত্রীত্ব, ওনার শাসনকাল, ওনার ব্যক্তি জীবন, ওনার স্বাধীন ব্যবহার, ওনার বাক্য, ওনার সকল সমালোচনা এবং সকল রকমের আক্রমণের মুখে কঠোর ধৈর্য, সহিষ্ণুতা, এগুলো ছিল ওনার জীবনের বৈশিষ্ট্য। রাজনীতির কথা যদি আমরা আলাপ করি,
রাজনীতিটা দেশনেত্রী বেগম খালেদা জিয়া শুরু হয়েছে কিন্তু কৃষ্ণা সাহেবের আমলে না, জিয়াউর রহমানের শাহাদাত বরণের আগে না, আরো অনেক আগে। রাজনীতি নীতির রাজা হয়ে থাকে, তাহলে বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে নীতির রাজার সবচেয়ে বড় ঐতিহাসিক সম্মানিত দলিল হচ্ছে 1971 বাংলাদেশের মুক্তিযুদ্ধ। যে মুক্তিযুদ্ধকাল চলাকালীন সময়ে দুটি শিশু বাচ্চাকে নিয়ে বেগম খালেদা জিয়ার যে নিরন্তর লড়াই সংগ্রাম, বাংলাদেশের এক জায়গা থেকে আরেক জায়গায় চলে যাওয়া, আরেক জায়গা থেকে আরেক জায়গায় চলে যাওয়া, সেনাবাহিনীর সদস্য সহ ইতিহাস যারা যখন তার কাছে এসেছেন সবাইকে প্রেরণা দিয়ে মুক্তিযুদ্ধ পাঠিয়েছেন এবং নিজের স্বামীর নাম ঠিকানা কোথায় কোথায় আছে সেগুলো দিয়ে দিয়েছেন। প্রকৃত রাজনীতিটা বেগম খালেদা জিয়া শুরু করেছিলেন 1971 সালে মুক্তিযুদ্ধ চলাকালীন, আর প্রাতিষ্ঠানিক রাজনীতি উনি শুরু করেছেন 1981 সালে শহীদ জিয়া বুদ্ধিজীবী শাহাদাত বরণের পরে। সুতরাং একটা হচ্ছে নিখাত রাজনীতি, আরেকটা হচ্ছে প্রাতিষ্ঠানিক রাজনীতি। বিএনপির নেতৃত্ব তিনি গ্রহণ করেছিলেন সবার অনুরোধ এবং সবার চাপের মধ্যে। সেই যে পথ চলা শুরু হয়েছিল সেই পথ চলা শেষ হয়েছে আজকে শেরেবাংলা নগর জিয়া উদ্যানের সমাজে। মানুষ চলে যায় কিন্তু মানুষের অক্ষয় কীর্তিগুলো পরবর্তী প্রজন্ম যারা থাকেন তারা সেগুলো স্মরণ করেন সম্মানের সঙ্গে, শ্রদ্ধার সঙ্গে। বেগম খালেদা জিয়ার নেতৃত্বের পাশাপাশি তার সবচেয়ে বড় গুণ যেটা অত্যন্ত কাছ থেকে আমরা দেখেছি, তার নেতৃত্বের মধ্যে একটা বড় বৈশিষ্ট্য ছিল তার মাতৃত্ব। মায়ের কাছ থেকে যে ভালোবাসা, যে আদর, যে শাসন একজন কর্মী বা একজন নেতা আশা করেন সেটা তিনি দিতে সক্ষম হচ্ছেন তার কথাবার্তা, তার আচার আচরণ, তার ধমক, তার পরামর্শ সবকিছুর মধ্যে দিয়ে। এমনটা আমরা দেখেছি উনি হয়তো রাগ করে কোনো কথা বলেছেন, তখন আমি দ্বিতীয়বারের মতো পার্লামেন্টের এমপি রাগ করে একদিন একটা কথা বলেছেন জাতীয় সংসদে পড়তে, এবং তারপর দিন আমি বাস্তব সমিতিতে যাই না, সেখানে সংসদ নেতা বসে, প্রধানমন্ত্রী বসেন। অধিবেশন চলাকালীন তৃতীয় দিন তিনি তার ব্যক্তিগত স্টাফ পাঠিয়ে আমাকে ডেকে দিলেন, ডেকে নিয়ে কাছে নিয়ে বললেন, কি হয়েছে, আমি শাসন করার অধিকার থাকি না? আমি কি একটা পরামর্শ দিতে পারি না? অনেক বড় হয়ে গেছে নাকি? এই যে জিনিসটা, এই জিনিসটা নেতৃত্বের গুণাগুণ একটা সমন্বয় রয়েছে। এখানে অনেককে তিনি ধমক দিয়েছেন, অনেককে শাসন করেছেন, আবার আদরও করেছেন। 2-3 দিন আগে কি খোঁজ খবর নিতে, আমার পারিবারিক জীবনে আমার সন্তানের একটি দুর্ঘটনা ঘটেছিল, প্রতিদিন একবার করে টেলিফোনে খবর নিতেন। সমস্ত ডাক্তারদেরকে বলে দিয়েছিলেন চিকিৎসায় যেন কোনো ত্রুটি না হয়। আমার ওই ছেলেকে দেশের বাইরে নিয়ে যেতে হয়েছিল বঙ্গবন্ধুর হাত থেকে বাঁচানোর জন্য। বাংলাদেশ বিমান কর্তৃপক্ষকে থেকে নিজে ফোন করে সমস্ত ব্যবস্থাটা সম্পন্ন করে দিয়েছে। আমি নয়, আরো বড় মানুষের কাছে আমরা পেলিকের পাখির খবর জানি। আমরা একসময় এই আজকের কলমের আবিষ্কার হওয়ার আগে কলম দিয়ে লিখতাম, সেই কলমের একটা কালির নাম ছিল পেলিকেন। মনে করে দেখেন একটু বয়স্ক যারা আছে, এই পেলিকেন হচ্ছে এমন একটি পাখি, সেই পাখিটি যখন খাদ্যাভাব দেখা দেয় তখন তাদের লম্বা ঠোঁট দিয়ে নিচের মুখ চিরে সেখান থেকে রক্ত বের হয়, যেটা সেই রক্ত দিয়ে ওই বাচ্চাদেরকে খাইয়ে তারপরে বাঁচা। দেশের বেগম খালেদা জিয়ার ওই পেলিকেন পাখি তিনি নিজের মুখটাকে চিরে রক্ত বের করে এই দেশের মানুষকে গণতন্ত্রের উপাদান যোগান দিয়েছেন, এই দেশের মানুষকে সার্বভৌমত্বের উপাদান যোগান দিয়েছেন, এই দেশের মানুষকে বুঝতে শিখিয়েছেন যে দেশের বাইরে আমাদের বন্ধু আছে কোনো প্রভু নয়। আমরা আমাদের কৃষ্টি, আমাদের কালচার, আমাদের সামাজিকতা, আমাদের রাজনীতি, আমাদের গণতন্ত্রের স্টাইল নিয়ে আমরা চলব। বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের অমূল্য সম্পদ এটাকে ধারণ করে রাখার জন্য যারা মুক্তিযুদ্ধ বলতে বলতে একসময় অজ্ঞান হয়ে যেত, যে পালিয়ে দেওয়া ব্রিটিশ সরকার, তারা যেটা করেননি সেটা যখন খালেদা জিয়া করেছেন, উনি প্রথম বাংলাদেশের মুক্তিযুদ্ধ বিষয়ক পত্রডালায় তুলেছিলেন।
বেগম খালেদা জিয়া প্রথম বাংলাদেশের অর্থনীতির যতটুকু ভিত্তি আজকে সুদৃঢ় হয়েছে বেগম খালেদা জিয়ার আমলে শামসুর রহমান সাহেবের মাধ্যমে জাতীয় সংসদে ভ্যাট সংশোধিত হয়েছিল, যে ভ্যাট বাংলাদেশের অর্থনীতিকে জীবনী শক্তি দিয়েছে। বেগম খালেদা জিয়া প্রথম আজকের যে রেমিটেন্স, প্রতিদিন এই সরকার প্রচার করছে রেমিটেন্স কত এসেছে, এই রেমিটেন্স যোদ্ধাদের কল্যাণের জন্য প্রবাসী বিষয়ক প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় প্রতিষ্ঠিত করেছিলেন দেশনেত্রী বেগম খালেদা জিয়া। নারী শিক্ষার কথা এখানে একজন বক্তা বলে গেছেন। এইভাবে সমাজের সর্বস্তরে যখন যেখানে যেটা প্রয়োজন সেটার দিকে তিনি কেউ একটু পরামর্শ দিতে পারলেই তিনি সেটা গ্রহণ করেছেন এবং সেটা প্রয়োগও করেছেন বিভিন্ন জায়গায়। আমরা তার জীবনে বিশ্লেষণ করতে গেলে অনেক সময় লাগবে, কিন্তু একটা জিনিস খুব সুন্দরভাবে আল্লাহ তাআলা তাকে পূরণ করে দিয়ে গেছেন তার জীবনে। নিজের স্বামী, নিজের সন্তান সবকিছু থেকে দূরে রাখলেও তার একটা আবেদন আল্লাহ তাআলা গ্রহণ করেছেন। খেয়াল করে দেখেন, সবসময় বলতেন দেশের বাইরে আমার কোনো ঠিকানা নেই, এই মাটি আমার একটা ঠিকানা। আল্লাহ রাব্বুল আলামিন সেই প্রার্থনা গ্রহণ করেছেন, তার প্রমাণ আমাদের সামনে আছে। আমরা সবাই জানি কাতারের আমির সাহেব এয়ারপোর্টে পাঠিয়েছিলেন, অবস্থা করে দিয়েছিলেন, এয়ারপোর্টে আসার প্রয়োজন হয় নাই, ওনাকে বিদেশে যেতে হয় না। তারপরে জার্মানি থেকে এয়ারপোর্টে ব্যবস্থা করা হয়েছিল, সেই এয়ারপোর্টে চলে আসার প্রয়োজন হয় না। একটু যদি চিন্তা করি এমন তো হতে পারতো যে ওই এয়ারপোর্টে তিনি বিদেশে চলে গেছেন এবং সেইখানেই তিনি শেষ চেষ্টা ত্যাগ করেছেন, তা কিন্তু হয় নাই। সব কিছু চলে গেছে, রয়ে গেছে সেই কথাটা, তার শেষ নিঃশ্বাসের সঙ্গে সেই কথাটি সংযুক্ত হয়ে রয়েছে যে এই মাটি আমার একমাত্র ঠিকানা, দেশের বাইরে আমার কোনো ঠিকানা নাই। এই জন্য ঠিকানাটা এখানেই রয়েছে, চিকিৎসাটাও এখানেই রয়েছে। সর্বশেষ আজকে তার উত্তরাধিকার হিসাবে যিনি আমাদের সামনে রয়েছেন, আমাদের কাছে রয়েছে, এই জাতীয়তাবাদী পতাকার ঝান্ডা বহন করে সেই জনাব তারেক রহমান সাহেব, তিনি মায়ের আদর্শে, বাবার আদর্শে সংশোধিত যে প্রবহমান ধারা, যে ধারার মধ্য থেকে আবার সংস্কার প্রস্তাব প্রথম জাতিসংঘে উত্থাপন করেছেন তিনি বিএনপির পক্ষ থেকে। তারপরে গণতান্ত্রিক শক্তিগুলোর সঙ্গে সম্মিলিত হয়ে একদিনই আবার সংস্কার প্রস্তাব আমরা দিয়েছি। নির্বাচনী ইশতেহারেও মূলত এই সব উপাদানকে ভিত্তি করে ইতিহাস তৈরি হবে। সুতরাং নির্বাচনের সময় শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখার জন্য আমাদের প্রত্যেকের সজাগ এবং সতর্ক দৃষ্টি থাকা কিন্তু প্রয়োজন হয়ে দাঁড়িয়েছে অনেক বেশি। জিয়া পরিষদ হচ্ছে এমন একটি সংগঠন, যে সংগঠনের বহু আগে থেকে সহযোগী সংগঠন হিসেবে বিবেচিত হয়েছে এবং যে সংগঠনটির সঙ্গে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ব্যক্তিগত যোগাযোগ অনেক বেশি ছিল। আমি নিজে তার একজন সাক্ষী। আমি যুবদলের সাধারণ সম্পাদক ছিলাম, যুবদলের কেন্দ্রীয় সভাপতি ছিলাম, তারপরে বিএনপির যুগ্ম মহাসচিব ছিলাম। বিভিন্ন সময় দেখেছি জিয়া পরিষদের ব্যাপারে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার হৃদয়ে একটা আলাদা আবেগ। আমরা যেন সেই আবেগটাকে ধরে রেখে যথাযথ সম্মান প্রদর্শন করে তার অপূর্ণ যে কর্মকাণ্ড সেটা বাস্তবে রূপ দেওয়ার জন্য বর্তমান যে অনুসারী হিসাবে আমরা সেটা পালনের জন্য জিয়া পরিষদের পক্ষ থেকে যেন আমাদের সর্বাত্মক প্রচেষ্টা অব্যাহত রাখি, এই প্রত্যাশা করে এবং মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে প্রার্থনা করি আল্লাহ রাব্বুল আলামিন শহীদ জিয়া বীরুত্তম, দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং আরাফাত রহমান কোকো সহ জুলাই যোদ্ধারা যারা শহীদ হয়েছেন, মুক্তিযুদ্ধে যারা শহীদ হয়েছেন, প্রত্যেককে যেন আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতুল ফেরদৌস নসিব করেন এবং আহতদেরকে সুস্থতা নিয়ামত দান করেন এবং ভবিষ্যতেও যে কোনো জাতীয় প্রয়োজনে আমরা যেন আবার সবাই মিলে এই রকম গঠনমূলক যে আন্দোলনের যাত্রা শরীক হতে পারি সেই প্রত্যাশায়। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। দেশনেত্রী বেগম খালেদা জিয়া অমর হোক, শহীদ জিয়া বীরুত্তম অমর হোক, জনাব তারেক রহমান জিন্দাবাদ। আসসালামু আলাইকুম। ধন্যবাদ। আজকের অনুষ্ঠানের বিশেষ অতিথিকে জিয়া পরিষদের যে মূল্যায়ন তিনি করেছেন বাস্তব সত্য। আমরা এই পর্যায়ে অনুষ্ঠানের শেষ প্রান্তে প্রধান অতিথির অনুমতি ক্রমে এর পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন
আজকের অনুষ্ঠানের সভাপতি জিয়া পরিষদের সংগ্রামী চেয়ারম্যান শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য বিশিষ্ট শিক্ষাবিদ প্রফেসর ডক্টর আব্দুল লতিফ। জিয়া পরিষদ কর্তৃক আয়োজিত বাংলাদেশের সাবেক তিনবারের প্রধানমন্ত্রী শহীদ নেত্রী বেগম খালেদা জিয়ার স্মরণে শোকসভা এবং দোয়া মাহফিলের আজকের এই অনুষ্ঠানে আমাদের সম্মানিত প্রধান অতিথি জনাব আমির খসরু মাহমুদ চৌধুরী, তিনি প্রাক্তন বাংলাদেশ সরকারের উপস্থিত জনাব অ্যাডভোকেট সৈয়দ মোহাম্মদ হোসেন আলম এবং অন্যান্য বিশিষ্ট অতিথিবৃন্দ, অন্যান্য অতিথিবৃন্দ, আমার সামনে উপস্থিত জিয়া পরিষদের বিভিন্ন পর্যায়ে বিভিন্ন প্রতিষ্ঠান থেকে আগত নেতৃবৃন্দ, সদস্যবৃন্দ এবং প্রিয় সাংবাদিক ভাই বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমরা আসলে আজকে এমন একজন নেত্রীর স্মরণে আলোচনা শুরু করেছি যে নেত্রী বাংলাদেশের মানুষের হৃদয়ে ছিলেন। সেটা দেখতে পাই যে বিগত দিনে ওনার জন্য যত মানুষ দোয়া করেছেন বিভিন্ন প্রতিষ্ঠান বাংলাদেশে গ্রাম অঞ্চলে, শুধু বাংলাদেশে না বিশ্বের প্রতিটা জায়গা থেকে ওনার জন্য যে পরিমাণ দোয়া করেছেন, আমার মনে হয় আর কোন নেতা নেতৃত্ব নয় এমন দোয়া মানুষ করে। আর একটা বিষয় আমরা দেখেছি যে ওনার জানাজার জন্য যে পরিমাণ মানুষ এসেছিলেন ওনাকে ভালোবেসে ওনার প্রতি শ্রদ্ধা জানাতে, এইরকম মানুষ মনে হয় পৃথিবীতে কখনো একসঙ্গে জড়ো হয়নি কারো এই শোক সভায়, কারো জানাতে অংশগ্রহণ করতে। আরো দেখেছি যে বিগত কয়েকদিন যাবৎ শেরেবাংলা নগরে বাংলাদেশ জাতীয় সংসদ ভবনের উত্তরে যে ওনাকে যেখানে সমাধিস্থ করা হয়েছে, প্রতিদিন মানুষের অগণিত মানুষের ভিড়, মানুষ আসছে তাদের প্রিয়কে শ্রদ্ধা জানাতে, সম্মান জানাতে। কারণ কি? কারণ ছিলেন উনি বাংলাদেশের জাতীয় ঐক্যের প্রতি, বাংলাদেশের গণতন্ত্রের জন্য আজীবন সংগ্রামকারী। উনার জীবন সম্পর্কে আলোচনা করে গেছেন অনেকে চমৎকার ভাবে। উনি বাংলাদেশের মানুষকে কতভাবে ভালোবাসতেন, উনি কত মমতা ওই মায়ের মতো স্নেহ করতেন, মানুষকে গণতান্ত্রিক সংগ্রামের জন্য উনি লড়াই করে গেছেন। উনি বারবার বলেছেন যে আমার বাংলাদেশে ছাড়া অন্য কোথাও স্থান নাই, অন্য কোনো ঠিকানা নেই। আমরা বাস্তবে কিন্তু আমরা তাই দেখেছি। উনি বাংলাদেশের জাতীয় সংসদ ভবনে উত্তর পাশে ওনাকে সমাধিস্থ করা হয়েছে, ওইটাই ওনার ঠিকানা। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওনাকে জান্নাত নসিব করুন। প্রিয় উপস্থিতি, আমরা সবাই শোকাহত, মর্মাহত, দুঃখিত এবং ব্যথিত। আমাদের শোক প্রকাশের ভাষা হবে ওনার অনুপস্থিতি আমাদের মাঝে বয়ে এনেছে শোকের আধার। উনি আমাদের মাঝে নেই, কিন্তু ওনার যে আদর্শ, ওনার যে দেশপ্রেম, ওনার যে ভালোবাসা, বাংলাদেশের প্রতি ওনার যে মমতাবোধ, সবকিছু আছে। আমরা এই শোককে শক্তিতে পরিণত করব। আমরা এই শোককে তখনই শক্তিতে পরিণত করতে পারবো, ওনার আদর্শগুলো তখনই বাস্তবায়ন করতে পারবো যদি আমরা আগামী জাতীয় নির্বাচনে সবাই ঐক্যবদ্ধভাবে কাজ করে বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে জয়ী করে যদি আপনারা তারেক রহমানের নেতৃত্বে যদি ক্ষমতায় আনতে পারি, তবেই ওনার আদর্শ বাস্তবায়ন করতে পারবে। আসুন আমরা আগামীতে আমরা সবাই ঐক্যবদ্ধ, আমরা গণতন্ত্রের জন্য কাজ করি, আমরা জাতীয়তাবাদী দলকে শক্তিশালী করি, আমরা বাংলাদেশের মানুষের অধিকারকে প্রতিষ্ঠা করি, আমরা বাংলাদেশের মানুষের গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠা করি। আমরা সবাই মিলে আমাদের নির্বাচনের মার্কা একটাই, সেটা হলো ধানের শীষ। আমাদের আর কোনো দল গ্রুপ কোনো কিছুই নাই, আমরা সবাই ধানের শীষকে ভোট দেব এবং জিয়া পরিষদের প্রতিটা নেতৃবৃন্দ
প্রত্যেকটা সদস্যের প্রতি আমি আহ্বান জানাবো, আপনারা যে যেখানে আছেন সেখান থেকে আপনারা বাংলাদেশ জাতীয়তাবাদী দলের জন্য কাজ করবেন, আপনারা ধানের শীষের জন্য কাজ করবেন এবং ধানের শীষের প্রার্থীকে জয়যুক্ত করে বেগম খালেদা জিয়ার আদর্শকে বাস্তবায়ন করার জন্য তারেক রহমানের হাতকে শক্তিশালী করবেন, এই আশাবাদ ব্যক্ত করছি। এবং আজকে যারা কষ্ট করে এসেছেন আপনাদের সবাইকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই। বিশেষ করে আমাদের যিনি প্রধান অতিথি জনাব আমির খসরু মাহমুদ চৌধুরী, উনি নির্বাচনের জন্য অনেক পরিশ্রম করছেন, তার অনেক শত ব্যস্ততার মধ্যে এসে আমাদের ক্রিয়া পরিষদকে কৃতার্থ করেছেন, এই জন্য ওনাকে আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই। ধন্যবাদ জানাই আমাদের অন্যতম একজন নেতা জনাব অ্যাডভোকেট মোহাম্মদ হোসেন আলম ভাই, উনি আমাদের জিয়া পরিষদের ভূমিকা প্রোগ্রামে আসেন, জিয়া পরিষদকে ধারণ করেন, এই জন্য আমরা জিয়া পরিষদের পক্ষ থেকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই। ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই আমাদের যারা মিডিয়া ভাই বোন এসেছেন তাদের সবাইকে, যে আপনারা জিয়া পরিষদকে ভালোবেসে জিয়া পরিষদের প্রোগ্রামে এসেছেন, এই জন্য আপনাদেরকে ধন্যবাদ। পরিশেষে বাংলাদেশ জাতীয়তাবাদী দল আগামীতে জয়যুক্ত হোক এবং ক্ষমতায় বাংলাদেশের নেতৃত্ব প্রদান করুন, এই আশাবাদ ব্যক্ত করে সবাইকে আবার ধন্যবাদ জানিয়ে এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। জনাব তারেক রহমান জিন্দাবাদ। বেগম খালেদা জিয়া অমর হোক। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান অমর হোক। ধন্যবাদ। ধন্যবাদ। প্রধান অতিথির বক্তব্যের পরে কোরআন তেলাওয়াত দোয়া। আমাদের তবারক কমিটি যারা আছেন তাদেরকে বলবো যে আপনারা আপনাদের প্রস্তুতি নিয়ে রাখেন, যেভাবে নির্দেশনা দেওয়া আছে ঠিক সেভাবে আপনারা হাতে হাতে পৌঁছে দেবেন, কোনো রকম কোনো বিশৃঙ্খলা যেন না হয়। আমরা এই পর্যায়ে বক্তব্য শুনব। আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের স্থায়ী কমিটির অন্যতম সদস্য, সাবেক মন্ত্রী, সংগ্রামী জননেতা জনাব আমির খসরু মাহমুদ চৌধুরী। জননেতা জনাব আমির খসরু মাহমুদ চৌধুরী। ভাই স্টিলের সুযোগ দেন ছবি তোলার লেগে। ভাই ভাই সরেন। ভাই সরেন না। কয়টা ছবি নাই? ধন্যবাদ জানাচ্ছি আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। জিয়া পরিষদ আমন্ত্রণ জানালামই না আসতে পারে, আমার মনে হয় আমার একটা জীবনের একটা অংশ হয়ে গেছে জিয়া পরিষদ। আজকে একটা বিশেষ দিক আমি লক্ষ্য করেছি। এই সভাটা শুরু হয়েছে 11টার সময়, এখন বাজে 12টা। এত কম সময়ে বাংলাদেশের আমি কোন সভা সমাবেশ দেখিনি, এটা একটা বিশাল দিক। আসলে প্রত্যেকটি সভা 1 ঘন্টা সভাপতির বেশি হওয়া উচিত, কোথাও হয় না। এই কি আপনারা একটা দৃষ্টান্ত স্থাপন করেছেন
এটা রাখবেন, আগামী দিনে এটা রাখবেন। এক ঘন্টা সময়ের উপরে কোন সভা হোক, যারা অতিথি আছে তাদেরও সময় নষ্ট, আপনারা যারা এখানে উপস্থিত হয়েছেন আপনাদেরও সময় নষ্ট। আর 1-1.5 ঘন্টায় যেটা বলা যাবে না, সেটা 5 ঘন্টায় বলা যাবে। যদি আমি 1-1.5 ঘন্টায় বলতে না পারি, 5 ঘন্টায় বলতে পারি। সুতরাং এই যে পরিবর্তিত বাংলাদেশ, আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া এই উপহার দিয়ে গেছেন আমাদেরকে, আমি তো বলবো একটা উপহার দিয়ে গেছেন জাতিকে, বিএনপিকে না, বাংলাদেশকে ওনার মৃত্যুর মাধ্যমে একটা উপহার দিয়ে গেছেন। এই উপহার যদি আমাদেরকে ধরে রাখতে হয়, জাতি হিসাবে, দল হিসাবে আমাদেরকে দৃষ্টান্ত সৃষ্টি করতে হবে, পরিবর্তনের মাঠ রাখতে হবে, পরিবর্তনের এক্সাম্পল সেট করতে হবে। এটা জাতির প্রত্যাশা। বেগম খালেদা জিয়া যে ত্যাগ স্বীকার করেছে, যে সাহসী ভূমিকা রেখেছে, দেশপ্রেমী, স্বাধীনতা, সার্বভৌমত্বের, আধিপত্যবাদের বিরুদ্ধে গর্বিত জাতি হিসেবে নিজের দেশকে বেছে দিয়েছেন, নিজের মাটিকে বেছে দিয়েছেন, এর বাইরে এই দেশের ভালো মন্দের সাথে উনি মিশে গেছেন, মানুষের সাথে। উনি কিন্তু ক্ষমতায়, ওনার রাজনৈতিক জীবনের ক্ষমতায় ছিলেন মাত্র 1% পুরো রাজনৈতিক জীবনের ক্ষমতায় কিন্তু ছিলেন 20-25% সময় বেশি থাকে। ওনার পুরো জীবনের বাকি সময়টুকু, বৃহৎ সময়টুকু, অধিকাংশ সময় উনি আন্দোলন সংগ্রামের মধ্যে ছিলেন। এটা হয়তো আমাদের অনেকের মাথায় আসে না। অধিকাংশ সময় উনি আন্দোলন সংগ্রামে ত্যাগ স্বীকার মাধ্যমে জাতিকে সাহস জুগিয়েছে, আমাদেরকে সাহস জুগিয়েছে। আমরা যে দীর্ঘ 30 বছর, এরপরে বিগত 15-16 বছর আমরা যে সাহসের সাথে আমাদের দল, বাংলাদেশ জাতীয়তাবাদী নেতা কর্মীরা যদি পুরে খাঁটি সোনায় পরিণত হয়েছে, সেই সাহস জুগিয়েছে আমাদের মধ্যে। সেই সাহস সৃষ্টি করেছেন উনি, ওনার সাহসিকতার জন্য, ওনার ত্যাগের জন্য, ওনার কঠিন অবস্থানে যাওয়ার জন্য, আপসীনতার জন্য। আপনারা চিন্তা করেন, উনি রাজনীতিতে আসছেন, যখন সরাসরি রাজনীতিতে আসছেন, এই যে স্বৈরাচারের সাথে একজন নেতা শুরু থেকে শেষ পর্যন্ত একদিনের জন্য আপোষ করে, একজন নেতা। আর বাকি যারা আছে সবাই বিভিন্ন সময়ে এরশাদের সাথে সহযোগিতা করে নির্বাচনে অংশগ্রহণ করেছে, বিভিন্ন সুযোগ সুবিধা নিয়েছেন। একমাত্র ব্যক্তি শুরু থেকে শেষ পর্যন্ত 1 মিনিটের জন্য কোনো আপোষ করে। আজকে যারা পালিয়ে গেছে তারাও আপোষ করেছে। আজকে যারা আমাদের নির্বাচনে অংশগ্রহণ করছে বিএনপির প্রতিপক্ষ হিসাবে, তারাও কিন্তু এরশাদের সাথে নির্বাচনে অংশগ্রহণ করেছে। আপনাদের মনে আছে? একমাত্র বেগম খালেদা জিয়া বলতে ওই তখনই তো আপসীনতার প্রশ্নটা। পরবর্তীতে আবার যে সময়গুলো অতিক্রম করেছে, 1/11, 1/11, আবার ওই একমাত্র
কিনা বসে অন্যান্য দলের নেতা কর্মীরা বিভিন্ন ভাবে আপোষ করেছে, যারা পালিয়ে গেছে তারাও আপোষ করেছে, যারা আজকে নির্বাচন করছে আমাদের সাথে তাদের বক্তব্য আমরা শুনেছি 1-11। আপনারা যদি ফিরে যান তাদের বক্তব্য 1-11 পক্ষে ছিল, কিন্তু আপনার মধ্যে ভুলে গেছে তারা কিন্তু 1-11 সহায়ক ভূমিকা পাবে। একমাত্র বেগম খালেদা জিয়া কোন ধরনের এর পরবর্তী সময়ে দীর্ঘ স্বৈরাচার ফ্যাসিস্টের বিরুদ্ধে আমারও একজন ব্যক্তি এবং দল শুরু থেকে শেষ পতন পর্যন্ত জীবনের বিনিময়ে, নিজের জীবনের বিনিময়ে কোন ধরনের, এখানে আপনারা দেখবেন অনেক দল কেউ নেমেছে আবার ঢুকে গেছে, রাস্তায় নেমেছে আবার ঢুকে গেছে। এটা কি দীর্ঘ সময় দেখা যায় না, মাঝে মাঝে এসছে মাঝে মাঝে গেছে। চিন্তা করবেন শুরু থেকে শেষ পর্যন্ত এই যে কোটির উপরে মানুষ সেদিন জানা যায় গেছে, এটা এমনিতে হয় না, এটা এমনিতে হয় না, এটা হৃদয়ের টানে সবাই গেছে। এই যে দীর্ঘ জীবন যে মানুষটা গণতন্ত্রের জন্য, জাতির জন্য আপসহীনভাবে জীবনের বিনিময়ে এই দীর্ঘদিনের যে বুদ্ধিমত মানুষের মনে বেগম জিয়ার জন্য স্নেহ, ভালোবাসা, সম্মান জেগেছে, তার প্রতিফলন আমরা দেখেছি ওনার দ্বারা। এটা একদিনে হওয়ার কিছু নেই, এটা চাইলে কেউ করতে পারে। সারা বিশ্বে আমার অন্তত জানা নাই এত বড় জানা দেখা হয়েছে, আমার জানা নাই। আয়তলা কমিটির অনেক বড় হয়েছে, এত বড় এত দীর্ঘ সময় ধরে মানুষ অপেক্ষা করে। একটা মানুষ বিরক্ত হয়, ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে আছে, একটু বিরক্তি বোধ করে না। শান্তভাবে আসছে লক্ষ কোটি মানুষ, শান্তভাবে চলে গেছে। একটা ছোটখাটো ঘটনা ঘটনা সবার প্রত্যেকটা ছিল শ্রদ্ধা, ভালোবাসা, চেহারা। আমাদের দেশে ধরে রাখতে হবে বেগম খালেদা জিয়া যে উপহার দিয়ে গেছেন আমাদের জন্য, জাতির জন্য, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের জন্য, জাতি করেছে। এই উপহার ধরে রাখতে হলে আমাদেরকে সেই পথে চলতে হবে। স্বাধীনতা, সার্বভৌমত্ব, আধিপত্যবাদের বিরুদ্ধে বাংলাদেশের মানুষের জীবনের মান উন্নয়ন, কৃষক, শ্রমিক, ব্যবসায়ী, পেশাজীবী, মহিলা, শিশু সকলের জন্য তার হৃদয় জায়গা, বিশেষ করে মহিলাদের জন্য। এটা বাংলাদেশের গরিব পরিবার, যারা শিশুরা কাজ করতে হয়, তাইলে পরিবার চলে না, পরিবারের শিশুদের কাজ করতে হয়, স্কুলে যায় না, তাদেরকে কাজ করে খেতে হয়। বিশেষ করে মেয়েরা তো একেবারেই যায় না, মেয়েরাই কাজ করতে বেশি, ঘরের কাজ, বাইরের কাজ সব। ওই জন্য অনেক খাদ্যের বিনিময়ে শিক্ষাচরণ করেছেন। বাংলাদেশের সবচেয়ে মেয়েরা রেজিস্ট্রেশন করেছে স্কুলে ওই খাদ্যের বিনিময়ে। সরকারের তহবিল থেকে উনি সেই টাকা দিয়েছেন, মেয়েরা যাতে স্কুলে যায়, গরিব শিশুরা যাতে স্কুলে যায়, মেয়েদের জন্য উপবৃত্তি বৃদ্ধি দিয়েছে। মেয়েদের সরকারি চাকরিতে বিভিন্ন জায়গায় থেকে শুরু করে উনি শ্রমিকদের জন্য করেছেন, কৃষকের জন্য করেছেন। সব বাংলাদেশের কোন
কোটি মানুষের কাছে বাংলাদেশের উন্নয়নের সুফল যাতে পৌঁছাতে পারে সেটা চেষ্টা করছি। মানুষের হৃদয়ে এমনি কোনো জায়গা নেই। গণতন্ত্রের যে মশাল শহীদ জিয়া হাতে নিয়েছিলেন, সেই মশাল বেগম খালেদা জিয়া দীর্ঘ সময় সেই মশাল বহন করতে করতে She is the torch bearer of democracy. She is the torch bearer of democracy. সেই মশাল তারেক রহমানের হাতে তুলে দিয়েছে। এখন গণতন্ত্রের টর্চ বেয়ারার হচ্ছে তারেক রহমান। সমস্ত জাতিকে ঐক্যবদ্ধ করে ফ্যাসিস্ট মুক্ত করতে সক্ষম হয়েছে। সেই গণতন্ত্রের টর্চ বেয়ারার আমাদের আগামী দিনে টর্চ বেয়ারার। তাই আমাদের যেতে আমাদের মানদণ্ড উঁচু রাখতে হবে। আমরা সবাই শিক্ষিত মানুষ, এখন আমি বলছি জাতিকে শৃঙ্খলিত করতে হবে, শৃঙ্খলা আনতে হবে। আমি আমি ধন্যবাদ জানাচ্ছি আপনাকে। জাতির মধ্যে শৃঙ্খলা আনতে হবে, মানদণ্ড উঁচু রাখতে হবে, উপরে থাকতে হবে। এটা আমাদের কি করতে হবে? আরেকজন করে দিলেও আরেকজন থেকে টাকা দিতে হবে। আমাদের প্রতিটি কাজে কর্মে আগামীর যে বাংলাদেশ হবে তারেক রহমান সাহেবের নেতৃত্বে আমাদের শৃঙ্খলা আনতে হবে, আমাদের মানদণ্ডে উন্নতি দিতে হবে। তারেক রহমান সাহেব যে রূপরেখা আগামী দিনে দিয়েছেন বাংলাদেশের জন্য, যখন এক দলীয় শাসন থেকে জিয়াউর রহমান সাহেব বহুদলীয় গণতন্ত্র করে আধুনিক বাংলাদেশ গড়েছিলেন, এখন আবার এক দলীয় শাসন থেকে বহুদলীয় গণতন্ত্র আবার বাংলাদেশকে আধুনিক নতুন বাংলাদেশ কথাটা আমি বলতে চাই না, যে বাংলাদেশকে যে জায়গায় যে তারেক রহমান সাহেব নিয়ে যাওয়ার জন্য যে প্রোগ্রাম করেছেন, সেটা আমাদেরকে সেই মানদণ্ড আমাদেরকে ডেমনস্ট্রেট করতে হবে, আমাদের কাজে কর্মের মধ্যে করতে হবে। আজকে আবার জিয়াউর রহমান সাহেব মতো তারেক রহমান সাহেব কিন্তু মহিলাদের জন্য, মহিলারা কতটা এটা অবগত আছে আমি জানি না, বাংলাদেশের মহিলারা যে ফ্যামিলি কার্ড দিয়েছে, চিন্তা করেন ফ্যামিলি কার্ড আপ টু 2500 টাকা পর্যন্ত ঘরের যিনি কর্তৃ গৃহকর্ত্রী, ঘরের যিনি গৃহকর্ত্রী, উনি কিন্তু ঘর পরিচালনা করেন, ওনার কোনো বেতন নাই, সবাই বেতন আছে, যারা অফিসে যায় তাদের বেতন আছে, যারা যিনি ঘর পরিচালনা করে উনি কিন্তু ফ্রি সার্ভিস, কিন্তু অ্যাপ্রিসিয়েট করার কেউ নাই, ওই তার কাছ থেকে মূল্যায়ন কেউ করছে। একজন মানুষ 24 ঘন্টার মধ্যে এরকম জেগে আছে, ততক্ষণ ঘরে সব কাজ করছেন, ওনার বেতন নেই, ওনার কিন্তু সেটার মূল্যায়ন। এই যে ফ্যামিলি কার্ড টাকা বেশি না, সম্মান। এই যে গৃহকর্ত্রী 2500 টাকা পর্যন্ত তাই সে নিজে তার হাতে যাবে, সে খরচ তার মতো করে খরচ করবে, বিশাল খরচ। 2500 টাকা অনেক টাকা, 2500 টাকা তার হাতে যাবে, রাষ্ট্রকে তাকে সম্মান দিচ্ছে, সে টাকার কাছে নিজে খরচ করবে, কারো কাছে দায় নাই, তার ইচ্ছা মতো সম্মান। বাংলাদেশের প্রত্যেকটি প্রমাণ হয় 50 লাখ দিয়ে শুরু হবে, ফার্মার্স কার্ড, কৃষকদের এটা হচ্ছে আপনার ক্ষমতায়, গৃহকর্ত্রীর ক্ষমতায়, এটা 2500 টাকা বেশি টাকা, কিন্তু তার ক্ষমতায় মতো এই টাকাটা তার হাতে সে খরচ। ফার্মার কার্ডের ফার্মার কৃষকের ক্ষমতায়, শ্রমিকের বিষয় আছে, আমাদের কর্মসংস্থানের 1 কোটি কর্মসংস্থান 18 মাসে কথা বলা
করবে সব রূপরেখা প্রস্তুত আছে। এটা কোনো পলিটিক্যাল স্লোগান। সকলের জন্য দক্ষতা বাড়িয়ে অধিক আয় করার কথা বলা আছে, কিন্তু একটা বিষয় আছে, প্রত্যেকের জন্য স্বাস্থ্য সেবা, বিনা পয়সায় স্বাস্থ্য সেবা, প্রিভেন্টিভ হেলথ কেয়ার বিনা পয়সা, শিক্ষা, স্বাস্থ্যের উপর জোর দেওয়া হয়েছে। শিক্ষাতে স্কিল ডেভেলপমেন্ট দক্ষতা থাকতে হবে, স্কুল থেকে দক্ষতা হবে, কারিগরি শিক্ষা হবে। অর্থাৎ দ্রুত এই বাংলাদেশে প্রত্যেকটি মানুষের জন্য গ্রামে গঞ্জে কামার কুমার থেকে শুরু করে কুটির শিল্প থেকে শুরু করে তার থেকে শুরু করে সকলের জন্য বাজেট করা আছে, সকলের জীবন মান উন্নয়নের জন্য, তাদের পণ্যের উন্নয়নের জন্য, তাদের পণ্যের দেশে বিদেশে বিক্রি করার জন্য বিনিয়োগের ব্যবস্থা করা। অর্থাৎ প্রত্যেকটি মানুষের জন্য বাংলাদেশের উন্নয়নের সুফল প্রত্যেকটি নাগরিকের কাছে যেতে হবে। প্রত্যেকটি নাগরিক বাংলাদেশের উন্নয়নের অংশীদার হতে হবে, অর্থনীতির অংশীদার হতে হবে। অর্থাৎ শুধুমাত্র রাজনীতিতে গণতন্ত্র নয়, অর্থনীতিতে গণতন্ত্রের কথা বলা হচ্ছে। এই স্লোগান কোথাও বিশ্বে পাবে না। ডেমোক্রেটাইজেশন অফ দ্য ইকোনমি, অর্থনীতিকে গণতন্ত্র। আমরা তো এখন ভোটের কথা, ভোটের গণতন্ত্র, আমরা এখন তার অর্থনীতিকে গণতন্ত্র। আমরা সকলে এই অর্থনীতির বেনিফিশিয়ারি, বিশাল রূপরেখা। এই জন্য আমাদের সকলে মিলে তাহলে রমেশের দেখা করতে পারবে, সরকার একা করতে পারবে না, তাহলে রমেশের একা করতে পারবে না। এটা পার্টনারশিপ দরকার, আমরা সকলে যুক্ত হব। এখানে পার্টনারশিপ লাগবে, এখানে অ্যালায়েন্স লাগবে। সুতরাং আমাদের ভূমিকা আমাদের পালন করতে হবে। রমেশের জন্য লোককে পয়সা দিয়ে কাজ করতে যেত, মনে আছে? সবাই সহযোগী দেখো না, সবাই গ্রামবাসী সব দেখতো না, সব থাকবে। স্বেচ্ছাসেবক আমাদেরকে সৌদের অর্থনীতি বাংলাদেশ করার স্বর্ণ হয়ে যেতে হবে। তাহলে জিয়াউর রহমান সাহেবের স্বপ্ন, দেশের তারেক রহমান সাহেবের রূপরেখা আমরা সকলে মিলে সম্মিলিত ভাবে ইনশাআল্লাহ আগামীর বাংলাদেশ করতে পারবো। সবাইকে আজকের অনুষ্ঠানের প্রধান অতিথিকে এই অনুষ্ঠানের পক্ষ থেকে আন্তরিকভাবে ধন্যবাদ। তার বক্তব্য সবার জন্যই আমাদের কাম্য। আমরা এই পর্যায়ে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত সহ দোয়া করবেন হাফেজ মোহাম্মদ তৈয়ব। আমরা তাকে তার দোয়া পরিচালনার জন্য শুভেচ্ছা অনুরোধ করছি। পাশাপাশি আপনারা জবানটা হাতে পৌঁছে দেবেন। ভাই ভাই একটু ইয়ে লড়াই না ভাই। আমি তিনটে আয়াত তেলাওয়াত করতেছি, তিনটে আয়াত তেলাওয়াত করে তার অনুভব করব। আমরা এই আয়াতগুলো থেকে আমাদের জীবনের মেসেজ দিয়ে দিতে পারবো যে আয়াত আমাদের কি কি শিক্ষা দিয়েছে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইয়া
ভাই চাপেন এই শোনেন দয়া করে মায়া করে আপনি তো সৃষ্টি করেছিলেন মাফ করার জন্য, সেই হিসাবে আজকে দাবো হয়েছে পরজগতে আপনার কাছে চলে গিয়েছে বাবু। আল্লাহ আপনাকে আপনি মাফ করে দিন, আল্লাহ আল্লাহ আপনাকে জান্নাতুল ফিরদাউস নসিব করে দিন। আল্লাহ জীবনের ভালো কাজগুলো কবুল করে নিয়ে আল্লাহ শাস্তি তাহদিল করতে কোরআন কারিমে তিলাওয়াত করেছে, আল্লাহ নামাজ আদায় করেছে, কত রকমের কাজ করেছে, সব ভালো কাজগুলো কবুল করে নিয়ে আল্লাহ জান্নাতুল ফিরদাউস নসিব করে দিন। আল্লাহ জীবনের বন্ধ কাজগুলোকে আপনি মাফ করে দিন, আল্লাহ আল্লাহ বিশেষ করে ওনার স্বামী শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান, আল্লাহ এই দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা করে চলে গেছেন, আল্লাহ আল্লাহ হাতে আল্লাহ গুলি বিদ্ধ হয়ে নিহত হয়েছে, আল্লাহ হাবিবের ভাষ্যে উনি শহীদ মর্যাদা পাইতে পারেন, আল্লাহ ওনাকে শহীদ মর্যাদা নসিব করে দিয়ে জান্নাতুল ফিরদাউস নসিব করে দিন। আল্লাহ শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান সাহেবকে মাফ করে দিন, আল্লাহ আল্লাহ ওনার জীবনে ভালো কাজগুলোকে কখনো মঞ্জুর করে নিন। আল্লাহ ওনার পরিবারের সদস্য ওনার ছেলে আল্লাহ চলে গেছে, আল্লাহ আল্লাহ উনি বেঁচে থাকলে দেশের কল্যাণে কত কাজ করে দেখতে পারছেন, সেই কাজগুলোর ভাগ্য হয় না, আল্লাহ আল্লাহ ওনাকে মাফ করে দেওয়া জান্নাতুল ফিরদাউস নসিব করে দিন। আল্লাহ উপরে আল্লাহ শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের সুযোগ্য সন্তান ম্যাডাম জিয়ার সুযোগ্য সন্তান তারেক রহমান সাহেব আছেন, আল্লাহ আল্লাহ ওনাকে হায়াত তৈয়বা নসিব করে দিন। আল্লাহ রোগ শোক সব কিছু থেকে আপনি হেফাজত করে দিন। আল্লাহ সর্বসত্রাগী হইতে হিংসুকের হিংসা হইতে আপনি ওনাকে হেফাজত করে দিন। আল্লাহ আমরা আশাবাদী, আল্লাহ আমাদের দেশের ভবিষ্যতের কান্ডারি, আল্লাহ আমরা দোয়া করতেছি, আমরা কামনা করতেছি, আমরা চাইতেছি আল্লাহ ওনাকে আমাদের দেশের ভবিষ্যতের কান্ডারি হিসাবে কখনো মঞ্জুর করে দিন। আল্লাহ বিএনপি ক্ষমতায় আসতে পারে সেই ব্যবস্থা আপনি করে দিন, আল্লাহ আল্লাহ তারেক রহমান প্রধানমন্ত্রী হইতে পারে সেই ব্যবস্থা আপনি করে দিন, আল্লাহ আল্লাহ ক্ষমতায় গিয়ে দেশটাকে সুন্দরভাবে চালাইতে পারে সেই তাফিক আপনি নসিব করে দিন, আল্লাহ আল্লাহ ওনার পরিবারের পরিজন সদস্য যারা বিভিন্ন আছে প্রত্যেকে হায়াত তৈয়বা নসিব করে দিন। আল্লাহ দেশটাকে স্বাধীন করতে গিয়ে ৭১ থেকে আজ পর্যন্ত দেশের কল্যাণে যারা কাজ করে আল্লাহ করে গেছে তাদেরকে আপনি মাফ করে দিন। আল্লাহ স্বাধীনতার যুদ্ধে যারা রক্ত দিয়েছে তাদেরকে শহীদ মর্যাদা নসিব করে দিন, আল্লাহ আল্লাহ গত ২৪শে জুলাই আল্লাহ আন্দোলন করতে গিয়ে যারা নিহত হয়েছে তাদেরকে শহীদ মর্যাদা নসিব করে দিন, আল্লাহ আমাদের দেশটাকে আপনি কবুল মঞ্জুর করে নিন। আল্লাহ এই আইন তারা বলছেন জিয়া পরিষদের পক্ষ থেকে আল্লাহ আমাদের নেতৃবৃন্দ সংগঠনের নেতৃবৃন্দ যারা উপস্থিত হয়েছে, আল্লাহ বিশেষ করে স্থায়ী কমিটির সদস্য আমির পশু সাহেব উপস্থিত আছেন, আল্লাহ মুহাদ্দিস আলম ভাই উপস্থিত আছেন, সকলকে আপনি কবুল মঞ্জুর করে নিন। আল্লাহ বিশেষ করে ম্যাডামকে আপনি মাফ করে দিন, আল্লাহ
আল্লাহ ইয়া আল্লাহ ম্যাডামকে মাফ করে দিন ইয়া আল্লাহ জান্নাতুল ফিরদাউস নসিব করে দিন ইয়া আল্লাহ আমার হাবিবের সুদাকে কবুল মঞ্জুর করে দিন সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন والحمد لله رب العالمين. لا إله إلا الله